আচ্ছা, তো আজকে আমাদের নতুন টপিক এটা হচ্ছে টর্ক, বা এটাকে বলা হয় বলের ভ্রামক। তো এই টপিকটার সাথে তোমরা অবশ্যই পরিচিত না। তো এইটা তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবা আগে যে এই জিনিসটা আমাদের আসলে কি। আচ্ছা দেখো, এইখানে একটা আমাদের দরজার ছবি দেয়া আছে, এটা তো দেখতে পাইতেছো অবশ্যই। আচ্ছা দেখো, ধরো তোমরা এই দরজাটা তোমরা খুলবা। হ্যাঁ, তো তোমরা যদি দরজা খুলতে চাও, ধরো যে এইখানে একটা পয়েন্ট এ, দরজার এইটাকে কি বলে, এই কবজা বলে না এটাকে, না কি বলে, যাই হোক, ধরো যে এইখানে একটা পয়েন্ট এ আর এইখানে একটা পয়েন্ট বি। ধরো তুমি সমান বল প্রয়োগ করবে দরজার উপর, কোন পয়েন্টে বল প্রয়োগ করলে দরজাটা সহজে খুলবে বলো তো? বি। হ্যাঁ, এইটা আমরা কিন্তু মাঝে আমাদের না? হ্যাঁ, মাঝে। না না, মাঝে নাকি? কেন? আমি এইখানে দুইটা পয়েন্ট বললাম, মানে ধরো যে তোমার এই যে দরজার কবজার সাথেই একটা পয়েন্ট হচ্ছে এ, এই যে এই পয়েন্টটা, আর একটা পয়েন্ট হচ্ছে বি, সেটা হচ্ছে দরজার একদম মাথায়। সো কোন পয়েন্টে বল প্রয়োগ করলে দরজাটা সহজে খুলবে? বি পয়েন্টে। হ্যাঁ, বি পয়েন্টে বল প্রয়োগ করলে দরজাটা খুলবে। এটা তোমরা রিয়েল লাইফেও দেখতে পারো। তুমি তোমার রুমের দরজার মধ্যে এই কবজার সাথে তুমি সমান পরিমাণ বল প্রয়োগ করবা, এবং মানে আমাদের যেখানে সিটকিনি থাকে আর কি, বা এই দরজার একদম এই মাথায় তুমি বল প্রয়োগ করবা, দেখবে যে এই জায়গায় বল প্রয়োগ করলে দরজাটা সহজে খুলে। এখন আমরা দুই জায়গায় সমান পরিমাণ বল প্রয়োগ করতেছি, বাট বি পয়েন্টে কেন সহজে খুলতেছে? এইটা আমাদের নির্ভর করে টর্কের উপর, যে আমাদের বি পয়েন্টে টর্ক বেশি হয় জন্য দরজা সহজে খুলে, এ পয়েন্টে সমান পরিমাণ বল প্রয়োগ করলেও টর্কের মান কম হয়, এজন্য দরজা সহজে আমরা খুলতে পারি না। তোমরা এটা নিজে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। এখন আমাদের টর্ক কি, তোমরা সংজ্ঞাটা লিখে নাও, কারণ এই সংজ্ঞাটা আমাদের লাগবে। আচ্ছা, বি বিন্দুতে কিভাবে টর্ক বেশি উৎপন্ন হয় এটা আমরা আজকে পড়বো। আর তোমরা যদি দুইজনে ম্যাথ পড়ো তাহলে সময় ওইভাবে, মানে আমার এই 3 দিন 3 দিন 6 দিন হয়তো আহ হয়তো পড়ানো সম্ভব হবে না আর কি। 5 দিন হয়তো পড়াইতে পারবো। তো আমাদের ম্যাথ তো ইজি, ম্যাথ কি পড়তে বেশি সময়। কি ভাইয়া? বললাম যে তোমরা যদি দুইজনে ম্যাথ পড়ো তাহলে মানে ফিজিক্স 3 দিন ম্যাথ 3 দিন আর কি পড়ানো টাফ। তো হয়তো 5 দিন এর মতো সময় দেওয়া যাবে আর কি। আর আমাদের ম্যাথ সপ্তাহে 2 দিন পড়লেই হয়ে যাবে। ম্যাথ খুবই ইজি, আর ফিজিক্স অনেক বেশি পড়া লাগে, ম্যাথ এত বেশি পড়া লাগে না। আচ্ছা, এটা লিখে নিছো? হ্যাঁ, লিখে নিছো লিখছি। এটা? আচ্ছা দেখো, এখন হ্যাঁ আমরা ভাই। দুই জায়গায় কিন্তু সমান পরিমাণ বল প্রয়োগ করতেছি। এইখানেও এফ পরিমাণ বল, এইখানেও এফ পরিমাণ বল। তাহলে এই যে আমাদের দরজা যে খুলতেছে, বা
আমরা এই দরজার এই যে আমরা কবজার সাপেক্ষে একটা ঘূর্ণন সৃষ্টি করে কিন্তু দরজাটাকে খুলতেছি, তাই না? এই যে ধরো যে এই পয়েন্টে যদি এই দরজার এই এই কবজাগুলো তো আমাদের এই জায়গায় তো থাকে, এর সাপেক্ষেই কিন্তু আমাদের দরজাগুলা কিন্তু ঘুরে, হয় সামনের দিকে যায়, না হলে এই দিকে আসে। তো এই আমাদের কবজাগুলার সাপেক্ষেই কিন্তু দরজাগুলা আহ, কিন্তু ঘুরে। তো এইখানে আমাদের দরজা খোলার জন্য বা একটা বস্তুতে ঘূর্ণন সৃষ্টি করার জন্য যে এইখানে আমাদের বল দায়ী নয়, কারণ সমান পরিমাণ বল প্রয়োগ করা হলেও এক বিন্দুতে কম ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, আর এক বিন্দুতে বেশি পরিমাণে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। তো এইটা আমাদের নির্ভর করে টর্কের উপর। তাহলে এই জিনিসটা কি তোমরা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া বুঝছি। তো ফিজিক্স আমাদের আমাদের ম্যাক্সিমাম রিয়েল লাইফের জিনিসপত্র। এবং আমরা আজকে যদি সময় হয় আমরা এটাও পড়বো যে তোমরা যদি মোটর সাইকেলে বা সাইকেল যদি তোমরা চালাও বা মোটর সাইকেলে উঠো, দেখবা যে আমরা যখন রাস্তায় যখন মোড় নেই তখন কিন্তু একটু আমাদের হালা লাগে। সো এইটা আমাদের কেন ফেলতে হয়, আমরা যখন মোড় নেই সাইকেলে চড়ে বা মোটর সাইকেলে চড়ে আমাদের কেন একটু আমাদের বাঁকা হয়ে মোড় নিতে হয়, আমরা এটাও পড়বো। সো এটাও আমাদের এই চ্যাপ্টারে আছে যে আমাদের মোড় নিতে গেলে কেন বাঁকা হইতে হয়, এটাও আমরা পড়বো। তো আমাদের সবগুলাই আমাদের ফিজিক্সের আমাদের ম্যাক্সিমাম জিনিসই আমাদের বাস্তব জীবনের সাথে রিলেট করা যায়। এই জন্য ফিজিক্স পড়তে এবং ফিজিক্স পড়াইতেও ভালো লাগে, কোনো বস্তুতে ঘূর্ণন সৃষ্টি করার জন্য। তোমরা এইটা কি কোনোদিন শুনছো যে আমাদের এই এই কচুর পাতায় কেন এই পানি আটকে না? এটা শুনছো কোনোদিন? না। তো কেন? এইটা কেন মানে না ভাইয়া? এই জিনিসটা আমাদের আছে চ্যাপ্টার নাম্বার 7-এ, এই যে পদার্থের গাঠনিক ধর্ম আমরা যখন পড়বো ফার্স্ট পেপারের, তখন আমরা এটা জানবো, সমস্যা নেই। এখন একটু বলো। এইটা হচ্ছে আমাদের দুই ধরনের বল আছে, একটা হচ্ছে সমসত্ব বল আর একটা হচ্ছে আসঞ্জন বল। তো এগুলো এখনই বললে তোমরা বুঝবো না, আমরা যখন ওই চ্যাপ্টার পড়বো তখন আমরা জানবো। আর আর তোমরা তো প্লবতার সূত্র তো অবশ্যই পড়ছো, যে একটা ছোট্ট হ্যাঁ। একটা পাথরকে তুমি যদি এই এই পানিতে ঢিল মারো তাহলে সে ডুবে যায়। আর এত বড় বড় জাহাজ নৌকা এই এই কিভাবে পানিতে ভেসে থাকে। তো এগুলাও কিন্তু আমাদের ফিজিক্সের, এগুলোও কিন্তু আমাদের ফিজিক্সের পড়াশোনার বিষয়। তো ফিজিক্স পড়লে অনেক অনেক মজা আছে আর কি, কারণ আমাদের বাস্তব জীবনের সাথে অনেক কিছু দেখা যায় এখানে কোনো বস্তুতে ঘূর্ণন সৃষ্টি করার জন্য বল দায়ী নয়। তোমাদের কে দায়ী? দায়ী হচ্ছে বলের ভ্রামক বা টর্ক। আচ্ছা একটু ধরো 1 মিনিট, কে জানি বারবার কল দিচ্ছে। Wait. আচ্ছা, এখন আমাদের এই যে আমাদের যে বস্তুতে বেশি পরিমাণে টর্ক সৃষ্টি হবে সেই বস্তুতে আমাদের ঘূর্ণন বেশি সৃষ্টি হবে, এবং যে বস্তুতে কম আমাদের টর্ক, যে বস্তুর ক্ষেত্রে টর্ক কম হবে সেই ক্ষেত্রে আমাদের ঘূর্ণনও কম হবে। আচ্ছা, এখন দেখো এই যে এইটা আমাদের দরজা। সো এইটা হচ্ছে আমাদের দরজার অক্ষ, মানে যে অক্ষের সাপেক্ষে দরজাটা ঘুরতেছে, এই যে এই বরাবর আমাদের কবজাগুলো আছে না, এই যে এইখানে আমি যদি একটা লাইন টেনি, এবি লাইন। সো এই বরাবর কিন্তু আমাদের দরজার কবজাগুলো থাকে। সো এর এর সাপেক্ষেই কিন্তু দরজাগুলা কিন্তু ঘুরে। তো এখন এই এর সাপেক্ষে
আমরা এর উপর বল প্রয়োগ করতেছি এ বিন্দুতে এইখানে, আরেকটা হচ্ছে এইখানে। এখন আমাদের টর্ক, এই আমাদের প্রযুক্ত বল এবং যে অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তু ঘুরতেছে, ওই অক্ষের সাপেক্ষে আমরা যে বিন্দুতে বল প্রয়োগ করতেছি তার দূরত্ব, এই দুইটা জিনিসের উপর টর্কের পরিমাণটা নির্ভর করে। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ, এটা বুঝো নাই? বুঝছি ভাইয়া। আচ্ছা, তো আমাদের এইটা হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ, এই যে এটা, এর এর সাপেক্ষে যে বিন্দুতে বল প্রয়োগ করতেছি, ধরো এটা আমাদের বি ড্যাশ বিন্দু, সো মানে এই বিন্দুটা, এর এই যে ঘূর্ণন অক্ষ থেকে যে পরিমাণ ডিস্টেন্স আর, এবং আমরা যে পরিমাণ বল প্রয়োগ করতেছি এফ, এই দুইটা জিনিসের উপর আমাদের টর্কের পরিমাণটা নির্ভর করে। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল, আচ্ছা এই চিত্রটা আমি নেক্সট পেজে নিয়ে যাই, ওয়েট। এখন এই চিত্রটাতে খেয়াল করো তোমরা, এইখানে দেখো এইটা আমাদের এক্স ওয়াই হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ, এই যে আমাদের এক্স ওয়াই হলো আমাদের এইখানে ঘূর্ণন অক্ষ, যে যে অক্ষের সাপেক্ষে আমাদের যে একটা এখানে দণ্ড আছে এবি, এই এবি আমাদের দ্বন্দ্বটা এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। এখন তোমরা চিত্রের মধ্যে খেয়াল করো, আমাদের এবি হচ্ছে আমাদের এই যে সরি, এক্স ওয়াই হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ। ওকে, আমরা এটা আঁকলাম। এখন দেখো, এই যে আমাদের ঘূর্ণন অক্ষ থেকে আর পরিমাণ দূরত্বে বি বিন্দুতে, দেখো এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের আর, আর পরিমাণ ডিস্টেন্সে বি বিন্দুতে আমরা এইটার উপর একটা বল প্রয়োগ করছি, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। মানে আমি যদি এটা যদি আবার আঁকাই, দেখো এটা হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ এক্স ওয়াই, এবং এইটা হচ্ছে আমাদের, আরে ধর, এইটা হচ্ছে আমাদের দণ্ডটা এবি। তো এইটা হচ্ছে আমাদের এবি দণ্ড, এ বি। ওকে, এখন আমরা এর উপর একটা অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করব। এটা হচ্ছে এখন এইভাবে, আরে এখন আমরা এর উপর একটা অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করব, এই দিকে এফ বলটা আমরা প্রয়োগ করব অ্যাঙ্গেল করে। আচ্ছা, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের, এই যে আমাদের দণ্ডের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে কত, অ্যাঙ্গেল হচ্ছে এটা, কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা যদি একে যদি এইদিকে বর্ধিত করি তাহলে এইটাও হবে থিটা। তাহলে এইদিকে এর উপাংশ কি হবে বলো? এই দিক এফ বরাবর এইদিকে হবে এফ কস থিটা, থিটা। এফ আর কস লম্ব থিটা। উপাংশ হবে আমাদের এইদিকে, এটা হবে এফ সাইন থিটা। সাইন থিটা। ওকে, আচ্ছা, এবং আমাদের এই যে আমাদের যে ঘূর্ণন অক্ষ, এই ঘূর্ণন অক্ষ থেকে এই বিন্দুর আমাদের দূরত্ব হচ্ছে আর, এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের আর, আর এইটা হচ্ছে আমাদের বি বিন্দু। তো এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এখন এখন আমরা যদি এফ বল প্রয়োগ করি, তাহলে এইটা আমাদের আচ্ছা লাগাবো এখন।
তো এইটা আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে এফ কস থিটা আর একটা হচ্ছে এফ সাইন থিটা। ওকে। এখন আহ দেখো তাহলে আমাদের এইখানে দেখো, আমরা এই যে যখন সুতার টান যখন আমরা পড়ছিলাম, তখন আমরা একটা জিনিস দেখছি। ধরো একটা বস্তু যদি আমাদের সুতার মাধ্যমে যদি এইখানে যদি ঝুলতো, তাহলে সুতার টান অলওয়েজ আমাদের যেই বিন্দু থেকে ওই বস্তুটা ঝুলতেছে তার দিকে কাজ করে, তাই না? হ্যাঁ। তো এইখানেও আমরা এই এই যে একটা অক্ষ থেকে যেহেতু আমাদের বস্তুটা যুক্ত, সো এই এই বস্তুর উপরে অক্ষ, বা আমরা যদি এটাকে সেম ভাবে এই যে একটা একটা প্ল্যাটফর্ম যদি চিন্তা করি, যে যেই যেই জায়গা থেকে আমাদের ওই বস্তুটা ঝুলতেছে বা যেই জায়গা থেকে ওই বস্তুটা যুক্ত, তাহলে ওই দিকে আমাদের একটা টান কাজ করবে। সো আমাদের টানটা কাজ করবে এই দিকে। কি, এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো এফ কস থিটা এবং টি এইটা পরস্পর উল্টো দিকে কিন্তু ক্রিয়াশীল। তাহলে এইখানে আমাদের এই যে এইখানে আমরা লিখবো তাহলে, এই যে আমাদের এফ কস থিটা এটা আমাদের টান দ্বারা কিন্তু প্রশমিত হয়ে যায়। এই যে এখানে এফ কস থিটা টান টি দ্বারা প্রশমিত হয়ে যায়। আচ্ছা, এইটা আমাদের একটা পয়েন্ট। এরপরে এইটা যদি এফ হয়, এইটাও এফ, এইটা যদি থিটা হয়। আচ্ছা দেখো, এখন এফ সাইন থিটা আমাদের এইখানে কি করবে? এফ সাইন থিটাই কিন্তু আমাদের মূলত বস্তুটার উপর ঘূর্ণন সৃষ্টি করতেছে। কারণ এফ সাইন থিটা এই বস্তুর উপর এই যে আমাদের উপরের দিকে ক্রিয়াশীল। মানে ধরো যে তুমি এইরকম একটা বস্তুর উপর, সে একটা সে একটা ধরো দণ্ডের সাথে এইখানে যুক্ত আছে, তুমি এই দিক বরাবর তাকে এফ কস, সরি, এফ সাইন থিটা বল আমাদের এই দিকে। এই জিনিসটা বুঝবা ভালোভাবে। আরে ধুর। তুমি তাকে এই দিক বরাবর এফ সাইন থিটা পরিমাণ বল দিচ্ছ। এখন এ কি আমাদের, এর কি অবস্থানে চেঞ্জ হবে? আমরা জানি তো বল দিলে তার বেগের সৃষ্টি হয়ে অবস্থানে চেঞ্জ হয়, বাট এ তো একটা একটা জিনিসের সাথে যুক্ত হয়ে আছে। তো তার তো অবস্থানের কোনো চেঞ্জ হবে না। সে এখানে কি করবে? সে এই বলের কারণে এই বস্তুটা চারদিকে ঘুরবে। এই জিনিসটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া। এটা কি তোমাদের ক্লিয়ার একদম, নাকি কোনো কনফিউশন আছে বলো? না। হ্যাঁ, যেমন এইটা আমাদের দরজার মতো। ধরো যে তুমি এই যে আমাদের আমাদের দরজা তো আমাদের কবজার মাধ্যমে আমাদের যুক্ত আছে। তো এখন তুমি যদি দরজার উপর তুমি যদি এই যে এটা কইগুলো, এখন তুমি যদি দরজার উপর এই যে বি বিন্দুতে, মানে ছেলেটা আমাদের যেখানে এই 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 দরজাটা ধরে আছে, তুমি যদি বি বিন্দুতে দরজার সাথে লম্বভাবে তুমি যদি বল প্রয়োগ করো, এই দরজা তার অবস্থানের কোনো চেঞ্জ হবে না, কিন্তু সে আহ সে যে অক্ষের সাথে যুক্ত আছে, এই যে দরজার যেটা যেটা কপাট আর কি, না এটাকে কি বলে আমি আসলে জানি না এগুলা নাম। সে অক্ষকে কেন্দ্র করে কিন্তু দরজাটা জাস্ট ঘুরবে। তার কিন্তু অবস্থানের কোনো চেঞ্জ হবে না, তার মধ্যে শুধু ঘূর্ণন গতির সৃষ্টি হবে, তাই না? হ্যাঁ। তাহলে এইখানে আমাদের তাহলে এই বস্তুটার মধ্যে ঘূর্ণন গতি কে সৃষ্টি করতেছে? এফ সাইন থিটা। হ্যাঁ, এফ সাইন থিটা। এইটা আশা করি বুঝছো তোমরা। এগুলো কিন্তু মুখস্থ করা যাবে না, তোমরা না বুঝলে আবার জিজ্ঞেস করতে পারো।
দেখো এফ সাইন থিটা তাহলে আমাদের দরজার উপর ঘূর্ণন গতির সৃষ্টি করতেছে। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস বলো, এই যে আমি তো তোমাদের যখন এই যে এই দরজার এই জিনিসটা তখন আচ্ছা দাঁড়াও, এইটা কি আবার এখানে নিয়ে আসা যাবে? হ্যাঁ, ওয়েট। এখন তোমরা এই যে এই সেকেন্ড এই দরজার পিকটাতে তোমরা খেয়াল করো। ধরো এখন আমি তিন বিন্দুতে বল প্রয়োগ করব সমান পরিমাণ। একটা হচ্ছে আমাদের এই দরজার এই কবজার সাথে এ বিন্দুতে, আর একটা হচ্ছে মাঝখানে বি বিন্দুতে, আর একটা হচ্ছে একদম দরজার মাথায় সি বিন্দুতে। তো কোথায় বল প্রয়োগ করলে দরজাটা বেশি পরিমাণে ঘুরবে বলো তো? সি বিন্দুতে। হ্যাঁ, সি বিন্দুতে বল প্রয়োগ করলে দরজাটা বেশি পরিমাণে ঘুরবে। এগুলো আমি তোমাদের মুখস্থ করতে বলতেছি না, তোমাদের তো বাড়ির মধ্যে অবশ্যই দরজা আছে, তো তোমরা এগুলা নিজেই পরীক্ষা করে দেখতে পারো যে এ বিন্দুতে বল প্রয়োগ করলে তুমি যদি অল্প পরিমাণ ধাক্কা দাও তাহলে আমাদের দরজার কোনো চেঞ্জই হবে না, দরজা যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে, তার মধ্যে কোনো ঘূর্ণন গতি আসবে না। আর বি বিন্দুতে বল প্রয়োগ করলে সে হয়তো একটু ঘুরবে, বাট সবচেয়ে আমাদের বেশি ঘুরবে এই তুমি যদি সি বিন্দুতে বল প্রয়োগ করো। তার মানে আমাদের ঘূর্ণন অক্ষ কোনটা? আমাদের ঘূর্ণন অক্ষ হচ্ছে এইটা। সো এইটা যদি আমাদের ঘূর্ণন অক্ষ এক্স ওয়াই হয়, তাহলে দেখো এখন আমাদের ঘূর্ণন আমাদের প্রয়োগকৃত বলের উপরও কিন্তু নির্ভর করতেছে, মানে এফ এর উপরও নির্ভর করে। মানে এফ যত বেশি হবে তার মধ্যে তো অবশ্যই বেশি পরিমাণে ঘূর্ণন সৃষ্টি হবে, এটা তো নর্মাল সেন্স থেকেই বোঝা যায়। বাট এখন আমাদের ঘূর্ণনটা দেখো আমাদের বিন্দুর উপরও নির্ভর করতেছে, মানে ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্বের উপরও নির্ভর করতেছে। মানে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব যত বেশি হচ্ছে ওই বিন্দুতে সমান পরিমাণ বল প্রয়োগ করলে বেশি পরিমাণে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। এই কথাটা বুঝছো? ভাইয়া আরেকবার বলো তো। আচ্ছা, দেখো এইটা এটা তুমি যদি নিজে এক্সপেরিমেন্ট না করো তাহলে বুঝতে পারবে না। তুমি এ বিন্দুতে মানে একদম দরজার কবজার সাথে এ বিন্দু, দরজার মাঝখানে বি বিন্দু, এবং একদম দরজার শেষ মাথায় সি বিন্দু। আমি বললাম যে তুমি তিন জায়গায় এফ পরিমাণ বল প্রয়োগ করবে, এইখানেও এফ, এইখানেও এফ, এইখানেও এফ। কোন বিন্দুতে বল প্রয়োগ করলে দরজাটা বেশি ঘুরবে? সি বিন্দু। সি বিন্দুতে বল প্রয়োগ করলে। তো এখন আমাদের এই এই দরজাটা আমাদের যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে এইটা আমাদের হচ্ছে এক্স ওয়াই অক্ষ, মানে এই যে এইটা মানে ধরো যে এইখানে আমাদের দরজার এই কবজাগুলা এইখানে আছে। তো আমাদের মানে যে জায়গায় দরজার কবজাগুলো আছে ওইটাই হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ এক্স ওয়াই। তো এখন দেখো এ বিন্দু একদম একদম আমাদের অক্ষের সাথে, মানে এইখানে আর আর এ ইজ লেস দেন আর বি ইজ লেস দেন আর সি। আর কি? আর আমরা দেখো আর আমরা এইখানে পড়ছি আমাদের ঘূর্ণন অক্ষ থেকে যে বিন্দুতে বল প্রয়োগ করব ওই বিন্দুর দূরত্ব, এইটাই তো আর না? হ্যাঁ। আরে কই গেল? হ্যাঁ, এখন তাহলে দেখো তাহলে আমরা এইখানে আমাদের আমাদের বাস্তব জীবন থেকে এটা এই দেখা যায় যে সি বিন্দুতে বল প্রয়োগ করলে সবচেয়ে বেশি পরিমাণে ঘূর্ণন সৃষ্টি হয়। তাহলে দেখো সি বিন্দুর ক্ষেত্রে কিন্তু আর এর মানটা সবচেয়ে বেশি, তাই না? হ্যাঁ। তাহলে যে বিন্দুতে আর এর মানটা বেশি হইতেছে সেই বিন্দুতে বেশি পরিমাণে ঘূর্ণন সৃষ্টি হইতেছে। মানে আমাদের ঘূর্ণন যেমন এফ এর মানের উপর নির্ভর করে। এফ যেইখানে বেশি সেইখানে তো মানে তুমি যদি বেশি পরিমাণে বল প্রয়োগ করো তাহলে তো দরজা অনেক জোরে ঘুরবে, মানে ঘূর্ণনটা বেশি সৃষ্টি হবে, ঠিক আছে। বাট এটা এফ এর মানের উপর যেমন যেমন নির্ভরশীল, তেমনি ঘূর্ণন অক্ষ থেকে যে বিন্দুতে বল প্রয়োগ করতেছো তার দূরত্ব অর্থাৎ আর এর মানের উপরও নির্ভরশীল। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে উম, কই গেল এটা? তো এটা আমাদের
এটা 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 কিভাবে লিখবো যে বস্তুর ঘূর্ণন, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ থেকে আহ বল প্রয়োগকৃত বিন্দুর দূরত্ব আর এর উপরও নির্ভরশীল। এই জিনিসটা ক্লিয়ার তোমাদের? জি হ্যাঁ ভাইয়া। আচ্ছা। আচ্ছা, তোমাদের এই নিয়মটা কি জানা আছে? ধরো যে আমাদের এ এ প্রপোর্শনাল বি, আবার এ প্রপোর্শনাল সি। আমরা সমানুপাতিকের নিয়ম অনুসারে কি লিখতে পারি? এ প্রপোর্শনাল বি ইন্টু সি। মানে একই জিনিস যদি দুইটা সংখ্যার সমানুপাতিক হয়, তাহলে আমরা আমাদের ওই জিনিসটা এদের গুণফলেরও সমানুপাতিক। যেমন ভাবে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র যখন আমরা পড়ছি, তখন আমরা দেখছি যে মহাকর্ষ বল তাদের দূরত্ব, তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্তানুপাতিক। তখন আমরা এইখান থেকে লিখছিলাম যে তাদের গুণফল মানে m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। এইটারও এদের, দেখো এফ দুইটা সমানুপাতিক এবং এদের গুণফলেরও সমানুপাতিক। এই নিয়মটা এখানে আমরা অ্যাপ্লাই করব, এটা বুঝছো এই নিয়মটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে উম তাহলে আমাদের এই যে আমাদের বস্তুতে ঘূর্ণন, বাট এটা হচ্ছে টর্ক, এটা আমাদের কার কার উপরে নির্ভরশীল হচ্ছে? এই যে টর্ক, টর্ককে, এই যে এটা আমরা হচ্ছে টাউ চিহ্ন আর কি, টাউ। সো এটা আমাদের এফ সাইন থিটা ও আর এর উপর নির্ভরশীল, এইটা আমরা বলতে পারি। ওকে, আমরা যদি এটা বলতে পারি, তাহলে তাহলে আমরা এখানে টর্ক সমান তাহলে কি লিখতে পারি? দেখো, টর্ক সমান হবে তাহলে আর এবং এফ সাইন থিটার গুণফল। এটা বুঝছো? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, ওয়েট, আমি এটা লিখে দিচ্ছি। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, আর এইটা হচ্ছে এইচএসসির মধ্যে সবচেয়ে ফালতু একটা চ্যাপ্টার, কারণ এইটা আমাদের বইয়ের বাইরেও অনেক টপিক এই পড়ানো লাগে এই চ্যাপ্টারটাতে। আমি আর তোমাদের যা কয়টা লেকচার কিছু, আছে ভাইয়া? হ্যাঁ, আর কয়টা লেকচার আছে? আরো মানে এই চ্যাপ্টারটা ভালোভাবে শেষ করার জন্য যা যা দরকার, যেমন আমি তোমাদের আনত তলের যেগুলো জিনিস যে পড়াইলাম, এগুলো কিন্তু বইয়ে নাই। তো আমাদের এগুলো না পড়লেও হয়তো, বাট এগুলো আমাদের পড়া লাগে। আচ্ছা দেখো, এরপরেও আমরা আরো দুই একটা টপিক পড়বো যেগুলা আমাদের বইতে নাই, তারপর আমাদের পড়তে হবে। সো তাহলে আমাদের টর্ক সমান হবে আর ইন্টু এফ সাইন থিটা, আমরা এটা লিখতে পারি। আচ্ছা এখন বলো, আমাদের এই যে ধরো তোমরা এটাকে এ বি সাইন থিটার সাথে তোমরা এটাকে কম্পেয়ার করো, এ বি সাইন থিটা সমান কি বলো তো? সাইন থিটা সমান হচ্ছে এ ক্রস বি। হ্যাঁ, এ ক্রস বি। তাহলে এইখানে দেখো, তাহলে আমরা টর্ক কে কি লিখতে পারবো? টর্ক হচ্ছে আর ক্রস এফ, এর মান হচ্ছে টর্ক, কারণ আর এফ সাইন থিটা তো এর মান। এখন আমরা যদি এইটাকে যদি ভেক্টর আকারে লিখি, তাহলে আমাদের কি হবে? তাহলে টাউ এর উপরে ভেক্টর চিহ্ন, এইটা হবে আর ক্রস এফ। এখন বুঝছো? হ্যাঁ আচ্ছা দাঁড়াও, আরেকটা লিঙ্ক দিচ্ছে, এটা সময় শেষ।